প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা রাখি সবাই সুস্থ আছো। আমরা বিগত ক্লাসগুলোতে ফাউলির বর্জন নীতি, আউফবাউ নীতি নিয়ে আলোচনা করেছি। ইলেকট্রন বিন্যাস করতে গেলে তিনটি নিয়মের ফলো করতে হয়। একটি হচ্ছে তোমার ফাউলির বর্জন নীতি, আউফবাউ নীতি এবং হুন্ডের নীতি। আজকে আমরা ইলেকট্রন বিন্যাস, সাধারণ ইলেকট্রন বিন্যাস করতে গেলে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আউফবাউ নীতি। সেই আউফবাউ নীতিকে ব্যবহার করে আমরা আজকে ইলেকট্রন বিন্যাস শেখার চেষ্টা করব। ইলেকট্রন বিন্যাস আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস। যে ইলেকট্রন বিন্যাস পারে না সে কেমিস্ট্রি কিছুই পারে না। কোনো স্টুডেন্টকে টেস্ট করার প্রথম পদক্ষেপ হচ্ছে সে ইলেকট্রন বিন্যাস পারে কিনা। সে কেমিস্ট্রি পারলে অবশ্যই তাকে ইলেকট্রন বিন্যাস পারতেই হবে। সেই ইম্পর্টেন্ট জিনিস আমরা নবম এবং দশম শ্রেণীর অনেক শিক্ষার্থী এখন আমাদের এই নিয়মে ইলেকট্রন বিন্যাস করতে পারে। আমাদেরকে আসলে এই নিয়মে ইলেকট্রন বিন্যাস জানতে হবে। আমরা এখন যে নিয়ম দেখাবো, আমাদের অনেকেই পুরনো বইতে 2, 8 এইভাবে ইলেকট্রন বিন্যাস করা আছে। আসলে এগুলো প্রকৃত ইলেকট্রন বিন্যাস নয়। আমরা আজকে যেভাবে দেখাবো আমাদেরকে এইভাবে ইলেকট্রন বিন্যাস শিখতে হবে। এটি হচ্ছে আমাদের আন্তর্জাতিক নিয়ম। আসো আমরা দেখি ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয়। ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমাদেরকে প্রথম যেটা জানতে হবে, কোন অরবিটালে ইলেকট্রন প্রবেশ আগে করবে একটা জিনিস জানতে হবে। 2 নম্বর জানতে হবে কোন অরবিটালে কয়টি ইলেকট্রন জানতে হবে। আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি, হুন্ডের নীতি অনুযায়ী আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, সেই নিয়মটার নাম কি? আউফবাউ নীতি। আউফবাউ নীতি নিয়ে আমরা দেখেছি 1s অরবিটাল আগে ইলেকট্রন প্রবেশ করবে, দেন 2s, 2p এইভাবে। তাহলে আমরা সিম্পল 4s অরবিটাল পর্যন্ত আগে মুখস্থ করে নিব এই সিকোয়েন্সটা। 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d এই পর্যন্ত আমরা আগে সিম্পল যে সহজ এবং 30টা আমাদের মৌল, প্রথম 30টি মৌল আছে 1 থেকে 30 পর্যন্ত জিঙ্ক পর্যন্ত মৌলগুলো, প্রথমে আমাদেরকে এগুলো ইলেকট্রন বিন্যাস জানতে হবে এবং বলার সাথে সাথে তার ইলেকট্রন বিন্যাস লিখতে হবে। আসো আমরা আজকে এই পর্যন্ত শেখার চেষ্টা করি, বাকিগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখব। আসো দেখো আমাদের, তাহলে আমরা প্রথমে মুখস্থ করব এই সিকোয়েন্সটা 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরবর্তী ক্লাসে পরবর্তী আমাদের ধাপ হচ্ছে কোন অরবিটালে কয়টি ইলেকট্রন প্রবেশ করবে। আমরা তাও প্রিভিয়াস ক্লাসে আলোচনা করছি। এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন প্রবেশ করবে 2টি, পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন প্রবেশ করবে 6টি, ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন প্রবেশ করবে 10টি, এফ অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন প্রবেশ করবে 14টি। এটি আমাদের জানতে হবে। আমরা অনেকেই জানি, তাহলে এস অরবিটালে কয়টি ইলেকট্রন প্রবেশ করবে? 2টি। ডি অরবিটালে সর্বোচ্চ কয়টি? 10টি। এফ অরবিটালে কয়টি? 14টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আসো আমরা ইলেকট্রন বিন্যাস যদি শুরু করি, আরেকটি জিনিস জানতে হবে, কোন পরমাণুর পারমাণবিক সংখ্যা কত। আমরা এই অধ্যায় শুরু করার আগেই দ্বিতীয় বা তৃতীয় ক্লাসে আমরা আলোচনা করেছি যে আমাদের পারমাণবিক সংখ্যা 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ করে রাখার নিয়ম সহ বলে রাখছি আমরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ওই ক্লাসগুলো দেখবা। আসো আমাদের তাহলে আরেকটা থার্ড কি জানতে হবে, কোন পরমাণুর পারমাণবিক সংখ্যা কত। 1 থেকে 30 পর্যন্ত হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত মৌলগুলোর পারমাণবিক সংখ্যা আমাদের মুখস্থ থাকতে হবে। আসো দেখি, মনে করো আমরা সিম্পল দিয়ে শুরু করি। মনে করো যে আমাদের কার্বন, আমাকে বললো কার্বনের ইলেকট্রন বিন্যাস লেখো। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে কার্বনের পারমাণবিক সংখ্যা কত এটা আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা কার্বনের পারমাণবিক সংখ্যা কত জানি? 6। এরপরের কাজ হচ্ছে আমাদের, আমরা এই সিকোয়েন্সটা লিখব 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d এটা মুখস্থ লিখে ফেলবো। আসো এখন আমাদের ইলেকট্রন আছে হাতে আছে কয়টি? 6টি। যার পারমাণবিক সংখ্যা যত তার ইলেকট্রন তত, তার প্রোটন যত তার ইলেকট্রন তত। আসো কার্বনে কয়টি ইলেকট্রন আছে? 6টি ইলেকট্রন আছে। 6টি ইলেকট্রন এদের মধ্যে ডিস্ট্রিবিউশন করা, এদের মধ্যে বিতরণ করাটার নামই হচ্ছে ইলেকট্রন বিন্যাস। আসো দেখি, তাহলে আমরা আসো প্রথমে কোন অরবিটালটা আমাদের আসে? এস অরবিটাল। আমরা শিখেছি এস অরবিটালে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকবে? 2টি। তাহলে আমরা এখানে 2 দিয়ে দিলাম।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তীতে আমাদের আছে এস। যত এসে হোক না কেন, 1 2 4 5 যত এসে হোক না কেন সেখানে প্রবেশ করবে সর্বোচ্চ 2টি। যত পি হোক না কেন সেখানেও সর্বোচ্চ প্রবেশ করবে 6টি। আসলে তাহলে আমাদের 2s অরবিটালে প্রবেশ করবে কয়টি? 2টি। আমাদের ইলেকট্রন কয়টা চলে গেছে? 4টি চলে গেছে। এখনো বাকি আছে কয়টি? 2টি আমাদের হাতে আছে। তাহলে পরবর্তী অরবিটালে পি অরবিটালে সর্বোচ্চ 6টি ইলেকট্রন প্রবেশ করার কথা, কিন্তু আমার হাতে আছে আর বাকি 2টি ইলেকট্রন, তাই এখানে 2টি ইলেকট্রন প্রবেশ করবে। তাই এটি হচ্ছে আমাদের কার্বনের ইলেকট্রন বিন্যাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা পরবর্তী আরেকটি উদাহরণ দেখি, সোডিয়াম। তাহলে সোডিয়ামের পারমাণু সংখ্যা কত? 11 বা 11। আসো আমরা আগের মতো লাইনটা লিখে ফেলি, 1s 2s 2p 3s, আমরা লিখলাম 3p, এই পর্যন্ত লিখলাম। দেখো আমরা এস অরবিটালে কয়টি ইলেকট্রন দিব? 2টি। 2s এ কয়টি? 2টি। 2p তে কয়টি? 6টি। দেখো আমরা কয়টি ইলেকট্রন দিয়ে ফেলছি আমরা হিসাব করতে হবে। তাহলে আমাদের 2টি 4টি 6টি 10টি আমাদের শেষ। আমাদের ইলেকট্রন আছে আর কয়টি? 1টি। তাই এস অরবিটালে 2টি প্রবেশ না করিয়া কয়টি প্রবেশ করবে? 1টি। তাহলে এটি হচ্ছে আমাদের সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি আরেকটি ইলেকট্রন বিন্যাস করার চেষ্টা করি, আমরা ক্লোরিনের পারমাণু সংখ্যা কত? 17। আসো আমরা আগের মতো এই লাইন লিখে ফেলি, 1s 2s 2p 3s 3p 4s 3d, এই লাইন লিখে ফেললাম। এখন আসো দেখো, তাহলে আমরা আমাদের ইলেকট্রন আছে কয়টি? 17টি। আমরা দেওয়া শুরু করি, এস অরবিটালে 2টি, এস অরবিটালে 2টি, পি অরবিটালে 6টি, এস অরবিটালে 2টি 6টি, এস অরবিটাল 2টি, ডি অরবিটাল 10টি। দেখো তো আমাদের যা দিলাম তা কি আমাদের কাছে আছে? হিসাব করে দেখি। তাহলে 1s 2টি, এখানে 2টি 4টি 10টি 12টি, এই পর্যন্ত আমাদের 12টি শেষ। আমাদের হাতে আসার কয়টি? 5টি। তাহলে পরবর্তীতে 3p হবে কত? 5। তাহলে আমাদের এই অরবিটালগুলোতে ইলেকট্রন প্রবেশ করবে না। তাহলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3s2 3p5। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী যদি আমরা দেখো ক্যালসিয়াম যদি লিখি, ক্যালসিয়াম হলো ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাস যদি লিখতে চাই তার পারমাণু সংখ্যা কত? 20। তাহলে আমরা আগের লাইন লিখি, 1s 2s 2p 3s 3p, তারপর 4s 3d। আসো আমাদের এই পর্যন্ত হলো 18। আমরা শিখেছি তার 2টি 6টি 2টি, আমাদের 6টি। দেখো তো আমাদের কয়টা শেষ? তাহলে 4 10 12 6 18 শেষ। আমাদের 18টা শেষ। আর আছে আমাদের আছে কয়টি? 2টি ইলেকট্রন। তাহলে 4s এ 2টি ইলেকট্রন প্রবেশ করবে, 3d তে কোনো ইলেকট্রন প্রবেশ করবে না। তাহলে আমাদের এটি হচ্ছে আমাদের ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস। আশা করি সবাই এ পর্যন্ত বুঝতে। শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী যদি আমরা স্ক্যান্ডিয়াম দেখি, Sc কত তার? 21। আমাদের আবারও বলতেছি, কার পারমাণবিক সংখ্যা কত? অন্তত 1 থেকে 30 পর্যন্ত আমাদের মুখস্থ থাকতেই হবে। দেখি আমাদের স্ক্যান্ডিয়াম কত? 21। তাহলে আমরা দেখো ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাস 20 করেছি, 4s 2 পর্যন্ত ইলেকট্রন চলে যাবে। তাহলে 2s 6 2 6 2। তাহলে এই পর্যন্ত আমাদের কয়টি ইলেকট্রন শেষ? হিসাব করি, 2টি 4টি 10 12 18 20টি শেষ। আমার হাতে আছে ইলেকট্রন কয়টি? আমাদের ইলেকট্রন আছে 20টি শেষ। 21টির মধ্যে 20টি আরেকটি হাতে আছে। তাহলে সেই ইলেকট্রনটি কোথায় প্রবেশ করবে? 3d অরবিটালে প্রবেশ করবে, 3d1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদিও আমরা 4s অরবিটাল ইলেকট্রন আগে দিব, 3d অরবিটাল ইলেকট্রন পরে দিব, কিন্তু লেখার সময় তাদেরকে সাজিয়ে লিখতে হবে। অর্থাৎ 3d অরবিটালকে আগে লিখব, 4s অরবিটালকে পরে লিখব। তোমাদের প্রশ্ন হতে পারে যে 3d অরবিটালে তো ইলেকট্রন প্রবেশ করে পরে, তাহলে তাকে কেন আমরা আগে লিখব? এর কারণ হচ্ছে, দেখো এটি হচ্ছে 4s চতুর্থ শক্তি স্তরের অরবিটাল, এটি হলো 3d তৃতীয় শক্তি স্তরের অরবিটাল। পরমাণুতে 3d তৃতীয় শক্তি স্তর আগে অবস্থান করে, এজন্য তাকে আমরা সাজিয়ে আগে লিখতে হবে। অর্থাৎ আমরা তাকে এভাবে লিখব, 1s2 2s2 2p6 3s2 3p6, এই পর্যন্ত আমাদের কমন। এখানে আসি আমরা দেখো 4sটাকে পরে লিখবো, এভাবে সাজিয়ে লিখবো, 4s2 এভাবে লিখবো। তাহলে আমরা 4s2 একটু গ্যাপ দিয়ে লিখবো, জায়গাটা খালি রাখবো 3dর জন্য। তাহলে এখানে 20টা শেষ, 3d1 আমাদের স্ক্যান্ডিয়াম 21 শেষ। এভাবে লেখার চেষ্টা করব। আসা দেখি আমরা এবার স্ক্যান্ডিয়ামের পর আমরা লিখি টাইটেনিয়াম
22। তাহলে আমরা এই লাইন লিখবো 1s2, এই পর্যন্ত আমাদের কমন 4s2 পর্যন্ত, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2। দেখো এবং আমাদের 20টা ইলেকট্রন শেষ। আমাদের ইলেকট্রন আসার কয়টা? 2টা। সেই 2টি ইলেকট্রন কোথায় প্রবেশ করবে? 3d এখানে লেখার কথা ছিল, এখানে না লিখে আমরা কোথায় লিখবো? এখানে 3d2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা আয়রনের ইলেকট্রন বিন্যাস লিখি 50, আয়রন যদি আমরা লিখি আয়রনের পারমাণবিক সংখ্যা কত? সবচেয়ে ব্যবহৃত মূল হচ্ছে আয়রন। তাহলে আয়রনের পারমাণবিক সংখ্যা কত? 26। এটা অনেকবার আমাদের আসবে। আসো আমরা ইলেকট্রন বিন্যাস লিখি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2। এই পর্যন্ত আমাদের 20টি ইলেকট্রন শেষ। আমরা এখন 3dতে আর কয়টি ইলেকট্রন দিব? বাকি 6টি ইলেকট্রন দিব। তাহলে আমরা 3d এখানে লেখার কথা ছিল, এখানে না লিখিয়া সাজানো, কারণ আমরা 3dতে আগে লিখবো। তাহলে 3d6, 4s2। এটি হচ্ছে আমাদের আয়রনের ইলেকট্রন বিন্যাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা জিঙ্ক লিখি 30, দেখো আমরা যদি লিখি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এখন হবে আমাদের 4s2। তাহলে কয়টা শেষ? আমাদের 10টি শেষ। এখান পর্যন্ত 20টি শেষ, আর হাতে আছে কয়টি ইলেকট্রন? 10টি। তাহলে কোথায় প্রবেশ করবে? ডি অরবিটালে 3d10। তাহলে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস হচ্ছে, যদি সংক্ষেপে বলি, 3d10, 4s2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যদি আমরা আরও আরেকটি ইলেকট্রন বিন্যাস লিখি, দেখো ক্রোমিয়াম 24। তাহলে দেখা যাচ্ছে আমরা কি লিখব? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2। তাহলে দেখো এই পর্যন্ত আমাদের কয়টি ইলেকট্রন শেষ? আমাদের 20টি ইলেকট্রন শেষ। তাহলে আমরা আর কয়টি ইলেকট্রন বাকি আছে? 4টি ইলেকট্রন বাকি আছে। সেটা কোথায় লিখব? ডি অরবিটালে। তাহলে আমরা কি লিখব? 3d4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আরেকটি কথা আছে, যেটাকে আমরা বলি ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম। সেটা কি? আমরা এটা নিয়ে আরেকটি ক্লাস করব আগামী ক্লাসে, তারপরও আজকে একটু সংক্ষেপে বলে রাখি। সেটি হচ্ছে, কোনো একটি অরবিটাল যদি ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়, তাহলে সেই অরবিটালটি সবচেয়ে স্থিতিশীল। সেকেন্ড হচ্ছে, ওই অরবিটালটি যদি ইলেকট্রন দ্বারা পূর্ণ না হতে পারে, তার সেকেন্ড স্থিতিশীল অবস্থা হচ্ছে সেটি যদি অর্ধপূর্ণ থাকে, হাফ ফিল থাকে। তাহলে আমরা কি বুঝলাম? কোনো একটি অরবিটাল হয় পূর্ণ থাকলে স্থিতিশীল হবে, না হলে সে অর্ধপূর্ণ হওয়ার চেষ্টা করবে। এই দুই অবস্থা থাকলে সে সবচেয়ে বেশি স্থিতিশীল। আসো আমরা জানি, আমরা দেখেছি 6টি ইলেকট্রন থাকে। ডি অরবিটালে কয়টি? 10টি। এফ অরবিটালে কয়টি? 14টি। যখন কোথাও পি অরবিটালে 6টি ইলেকট্রন থাকবে, পি অরবিটাল পূর্ণ থাকবে, এটি হচ্ছে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। কোথাও যখন ডি অরবিটালে 10টি ইলেকট্রন থাকবে, সেটি হচ্ছে তার স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। কোথাও যখন 14টি ইলেকট্রন থাকবে এফ অরবিটালে, তখন সেটি হচ্ছে তার স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। ঠিক তেমনি যদি তার 10টা না থাকতে পারে, তখন D5। অর্ধপূর্ণ কয়টা হবে? P3। এফ এর কয়টা কত হবে? 7 হবে। কোথাও যদি এরকম না থেকে যদি সে এরকমও থাকে, তাহলে তার স্থিতিশীলতা অর্জিত হবে। ঠিক এই অ্যাপ্লিকেশনটা আমরা এখানে এখন পেয়েছি। আমাদের ডি অরবিটালে 10টি ইলেকট্রন থাকলে পূর্ণ হওয়ার কথা, আর 5টি অরবিটাল থাকলে অর্ধপূর্ণ হওয়ার কথা। তাই সে অর্ধপূর্ণ হলে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। সে স্থিতিশীলতা অর্জনের জন্য সে কি করবে? তার শেষ অরবিটাল থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে অর্ধপূর্ণ স্থিতিশীল অরবিটালে অর্জন করবে। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d5, আর ইলেকট্রন একটা এখানে চলে যাওয়ার কারণে সেটা হবে 4s1। এটি হচ্ছে রং ইলেকট্রন বিন্যাস, এটা হচ্ছে সঠিক ইলেকট্রন বিন্যাস। আশা করি সবাই বুঝতে পেরেছ। আরেকটি উদাহরণ দিয়ে আমরা আজকে ইলেকট্রন বিন্যাস সহজভাবে লেখার ইলেকট্রন বিন্যাস, সাধারণ ইলেকট্রন বিন্যাস আমরা আজকে বুঝতে পারবো। সর্বশেষ উদাহরণ হচ্ছে কপার 29। তাহলে আমরা আসলে ইলেকট্রন বিন্যাস লিখি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, আর হলো 4s2। তাহলে আমরা দেখো আমাদের 20টা ইলেকট্রন শেষ, আমাদের এখন আছে হাতে কয়টি? 9টি ইলেকট্রন। তাহলে 3dতে 9 যাবে,
কিন্তু আমরা একটু আগে শিখেছি যদি 10টা ইলেকট্রন থাকে তার স্থিতিশীলতা অর্জিত হয়, তাহলে সেই স্থিতিশীলতা অর্জনের জন্য সে 4s থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে কি হবে 3d10 হবে। তাহলে তার 3d9 না হয় 3d10, এটা হবে 4s1। তাহলে এটি হচ্ছে তার ইলেকট্রন বিন্যাস। এই নিয়মকে বলা হয় ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম। তাহলে ব্যতিক্রম নিয়ম কখন হবে? যখন আমরা খেয়াল রাখবো যখন d4 থাকবে তখন সেটা হবে d5, যখন d9 থাকবে তখন সেটা হবে d10, যখন f6 থাকবে তখন সেটা হবে f7, যখন f13 থাকবে তখন f14 হবে। এই নিয়মগুলোকে বলা হয় ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম। আশা করি আজকে আমরা যে সহজ এবং অল্প কয়েকটি 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস লেখা শিখতে পেরেছি। আগামী ক্লাসে আমরা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, আরও বড় বড় ইলেকট্রন বিন্যাস লেখা আমরা ঠিক শিখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই আলোচনার মধ্যে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা তাহলে এই ভিডিওর নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে তোমরা কমেন্ট করে জানাবা তোমরা কোথায় বুঝতে পারো নাই, কি বুঝতে পারো নাই। এবং তোমাদের যদি কোনো নতুন কোনো টপিকস জানার থাকে তাহলে সেই টপিক্সের নাম লিখবা, আমি সেই টপিক্স নিয়ে ভিডিও করব, তোমাদেরকে জানানোর চেষ্টা করব, তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। তোমরা কমেন্ট বক্সে সবাই জানাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।